আজহারকে বলা হয় ইলমের কাবা। আর আজহার হলো আপনার পুরাতন একটা মানে হাজার বছরের ঐতিহ্য আর ইতিহাস। হাঁটলেও মনে হবে আপনি ইতিহাসের ভিতর দিয়ে হাঁটতেছেন। আমি কারবালা ইউনিভার্সিটি এবং কিং সালমান গ্লোবালে এবং আপনি এগুলোতে সুযোগও পেয়েছিলেন। হ্যাঁ, সুযোগ পেয়েছিলাম। এখন কথা হচ্ছে আপনি মাদ্রাসা লাইন থেকে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি স্কুল লাইন থেকে যায়, হ্যাঁ ওদের জন্য একই হোস্টেল। ওইখানে মেয়েদের জন্য আলাদা হোস্টেল, ছেলেদের জন্য আলাদা হোস্টেল। হোস্টেল বলতে একটা রাজ্য বলা যায়। এখন আমার আব্বু আম্মুর স্বপ্ন আমি একজন দায়ী হব, আমি একজন ইসলামের খেদমত করব এবং আমার আব্বু একজন হুজুর। সুপ্রিয় দর্শক, পেনো নিউজে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের মিশর প্রতিনিধি জনাব জাহিদুল ইসলাম আল রায়ানের সাথে। আল রায়ান, শুরুতেই আপনি আমাদের একজন প্রতিনিধিও, তারপর আপনাকে আবারও স্বাগতম। আমি মূলত আপনাকে প্রথমত অভিনন্দন জানাই, শুকরিয়া আমাকে যে এমন একটা পরিবেশে আমন্ত্রণ করার জন্য। আমি জাহিদুল ইসলাম আল রায়ান, লেখক এবং কলামিস্ট এবং ফেনোয়ার প্রতিনিধি। আমি আপনার ঢাকা দারুন নাজাতে অধ্যয়নরত আছি, ফাজিলে এবং আলিমে ওইখান থেকে দিয়েছি। আলিমের পর ওইখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ছিলাম, ওইখান থেকে আমি আল আজহার ইউনিভার্সিটিতে যাওয়া। এখন বর্তমানে আল আজহার ইউনিভার্সিটিতে ইসলামী থিওলজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি, দ্বিতীয় বর্ষে। অনেক ধন্যবাদ। আল আরিয়ান, আমরা যেটা জানতে চাচ্ছি, আপনি অলরেডি আপনার শিক্ষা জীবনের খুঁটিনাটি একটু বলেছেন, তারপরে যদি আপনি আবারও বলতেন, আপনি যে আল আজহার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, আপনার এই সফরটা কিভাবে হয়েছিল? যেমন ধরুন আপনি যদি একটু হাই স্কুল থেকে বলে আসতেন বা মাদ্রাসা লেভেল। আমার মাদ্রাসা লেভেল থেকে হলো আমার পড়ালেখার বাহির কেন্দ্রিক চিন্তাটা আমার ঢুকছে হলো আমি ঢাকা যাওয়ার পরে। আমি এসিসি দিয়ে আমাদের রামুর রহমানিয়া মাদ্রাসা থেকে, আমাদের কুনিয়াপালং ইউনিয়নে আছে ওই মাদ্রাসা থেকে আমার দাখিলে আমার রেজাল্টটাও তেমন ভালো ছিল না। তো মোটামুটি আমি একটা হতাশার মধ্যে ছিলাম। তখন আমার আম্মু এবং আমার ভাই, খালাতো ভাই হায়াত নামে, উনি এবং আমার আম্মু আমার অনেক চেষ্টা, এবং আমার টিউটর ছিল আমার চাচাতো ভাই আবু সালে, ওদের অনেক প্রচেষ্টার কারণে আমি ঢাকা দারুন নাজাত মাদ্রাসার সন্ধান পাই, যেখানে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি পড়ালেখা শেষ করছে। এবং ওই মাদ্রাসায় তারপর আমার আলিমে ঢুকার পর এখানে আমার উস্তাদ মোহাম্মদ ফরিদ বিন আব্দুল আওয়াল এবং আমাদের মাতার তাজ আহকম আবু বকর সিদ্দিক, এদের নেক নজরে এবং আমার একেবারে কাছের উস্তাদ মোহাম্মদ আসাদ, ওনার তত্ত্বাবধানে আমি আলিম শেষ করি এবং আলিমে আমার আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে। এরপর আমি বাহিরের মুখী চিন্তা, মানে আমাদের দারুন নাজাতে এবং তামিরুল মিল্লাতে যারা শিক্ষার্থীরা থাকে তাদের সবসময় একটা চিন্তা থাকে, আমরা আলিম থেকে শুরু করি, আমরা অনার্স কোন জায়গায় করব। যারা ভার্সিটি কেন্দ্রে আছে তারা আলিম থেকে প্রিপারেশন নেয় ভার্সিটির জন্য, আর যারা বাইরে যাবে তারা আলিম থেকেই প্রিপারেশন নিয়ে আমরা বাইরে যাব কিভাবে যেতে পারি। এবং আমরা বড় বড় স্কলারশিপ অ্যাপ্লিকেশন সেন্টারের সাথে যোগাযোগ করি। তারপর থেকে আমরা আলিমের রেজাল্ট আসার পরে স্কলারশিপের আবেদন করছিলাম। আমি প্রথম আবেদন করছিলাম হলো আপনার ইরাক কারবালা ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ এখানে আমি চান্স পেয়েছি। হ্যাঁ, চান্স পাওয়ার পর আমার তুর্কি স্কলারশিপ হয়েছিল দিয়ানাত। এরপর আলহামদুলিল্লাহ আমার আরেক আজহারের বড় ভাই এবং আমাদের দারুন নাজাতের বড় ভাই বাইজিৎ, ওনার মাধ্যমে ওনার কথাই উনি বলতেছে তুমি আজহারে ট্রাই করো। তখন আজহারে ট্রাই করলাম আলহামদুলিল্লাহ। তারপর আজহারে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই যে আপনি ট্রাই করলেন, এই প্রক্রিয়াটা কিভাবে? প্রক্রিয়াটা হচ্ছে আপনার আমাদের অনেক লম্বা। বলতে গেলে হলো আপনার প্রথমত একজন ছাত্রর আপনার এসিসি সার্টিফিকেটটা অর্জন করা দরকার। এসিসি সার্টিফিকেট এবং আলিমের সার্টিফিকেট, এই দুইটার যদি আপনি একটা থাকে তাহলে আপনি ওই সার্টিফিকেট অনুযায়ী আপনার কিছু আনুষঙ্গিক কাজ থাকে। এটা হলো আপনার প্রথমত সার্টিফিকেট, মার্কশিট, এই দুইটারে আপনার মাদ্রাসা বোর্ড অথবা স্কুল হলো আপনার শিক্ষা, ওই স্কুলের বোর্ডে ওইখানে গিয়ে সত্যায়িত করতে হবে। ওইখান থেকে সত্যায়িত করার পর আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওইখান থেকে সত্যায়িত করতে হবে। ওইখান থেকে সত্যায়িত করার পর আপনি যে দেশে যাবেন, যে ইউনিভার্সিটিতে যাবেন, ওই ইউনিভার্সিটির আন্ডার বা আপনি ইজিপ্টে গেলে আমাদের মিশরের আপনার আছে আমাদের এম্বাসি থেকে আপনার একটা বিজ্ঞপ্তি দেয় প্রতি বছর। যেমন কি আমাদের সামনে জানুয়ারি থেকে মেবি এপ্রিল পর্যন্ত একটা সময় আছে, এর মধ্যে হয়তো ইজিপ্টে আজহারে ডাকতে পারে, এরকম একটা লিঙ্ক ফোকাস করে। ওই লিঙ্কে আপনি আপনার তথ্যগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে পারলে। আমি এই লিঙ্কের সন্ধান কিভাবে পাবো? এটা হলো আপনি এই পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের ওই এম্বাসির পেজগুলো নজরে রাখবেন। ওই লিঙ্ক অনুযায়ী আবেদন করেছেন? হ্যাঁ, লিঙ্ক অনুযায়ী আবেদন করার পরে ওইখানে আপনার মেইলে ওরা জানাই দিবে।
ফিরতি ইমেল দিবে, হ্যাঁ ফিরতি মেল দিবে। তখন আপনি কি পরীক্ষার জন্য বা হ্যাঁ পরীক্ষা হয়, রিটেন টেস্ট ধর্ম মন্ত্রণালয়, হ্যাঁ জি, জি। রিটেন টেস্ট। এখন কথা হচ্ছে আপনি মাদ্রাসা লাইন থেকে গিয়েছেন, হ্যাঁ হ্যাঁ কেউ যদি স্কুল লাইন থেকে স্কুল যায়, লাইন, হ্যাঁ ওদের জন্য একই প্রসেসিং বলতে আপনার একটা হলো আপনি যে ভাষায় ক্লাস করবেন ওই ভাষার উপর আপনার পারদর্শী হতে হবে এবং ওই ভাষার উপর আপনারা ওরা টেস্ট করবে। তারপরে যদি আপনি পারেন এবং ওই ভাষা। এবার পরীক্ষার সিস্টেমটা কিরকম? তারা পরীক্ষার প্রশ্নের সিস্টেমটা মধ্যে কোন হলো ধরনের প্রশ্ন, রিটেন টেস্ট গুলো কোন ধরনের হয়? রিটেনটা হলো সাধারণত ভাষার উপরে হয়, ল্যাঙ্গুয়েজের উপর, মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে পড়ালেখা করবেন ওই দেশে ওই ল্যাঙ্গুয়েজের উপর হয়। যেমন মালয়েশিয়া এখন অ্যাপ্লাই চলতেছে, মালয়েশিয়া আইআইওএম মানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, যেটাতে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি অ্যাপিল করছে, ওইটাতে এখন অ্যাপ্লাই চলতেছে। ওইখানে হলো নিয়মটা হলো আপনি মাস্টার্স বা পিএইচডি এবং অনার্স করতে গেলে আপনার ন্যূনতম 30 পয়েন্ট, আপনি যে আরবি ভাষায় হলে আপনার আরবিতে 7 উপরে লাগে এবং ইংলিশে 30 পয়েন্ট লাগে। 3 পয়েন্ট লাগে, হ্যাঁ। আর যদি আপনি ইংলিশে ক্লাস করতে, আমার যে 3 পয়েন্ট আসবে স্কোরটা, আমি কি ওখানে পরীক্ষা দিয়েই? এটা হলো আপনার এখান থেকে পরীক্ষা নেওয়া হবে। এখান থেকে কারা নেবেন পরীক্ষা? এমবাসি নেবে, এমবাসি পরীক্ষা নেবে, এমবাসি নেবে। ধরুন মালয়েশিয়ার এমবাসি হোক বা মিশরের এমবাসি হোক, তারা পরীক্ষায় যদি আপনি 3 পয়েন্টের উপর তুলতে পারেন তাহলে আপনি ইংরেজিতে সাকসেসফুল হলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরের অংশটা হলো আপনি যদি সাকসেসফুল হন তাহলে আপনাকে ওরা সিলেক্টেড হিসাবে মেল দিবে। সিলেক্টেড মেল দিলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমবাসিতে। যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনাকে এমবাসি আপনার কাগজপত্র দেখে ক্লিয়ারেন্স বা ওই যেগুলো আপনাকে সত্যায়িত করতে বলছিলাম ওইগুলো সত্যায়িত করার পর, তার সত্যায়িত করলে আপনার অনেক কাগজ লাগে। কাগজ বলতে প্রথমত লাগে হলো আপনার সার্টিফিকেট, মার্কশিট, তারপর আপনার জন্ম নিবন্ধন, এগুলো আবার অনুবাদ করা লাগে। নোটারি করার পরে, অনুবাদ করার পরে তারপর ওগুলো আবার সত্যায়িত করা লাগে। এগুলো সত্যায়িত করবেন আপনার আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এগুলো সত্যায়িত করার পরে তারপরে ওগুলো সবগুলো জমা দেওয়ার পরে, সাবমিট করার পরে তারপরে ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে ভিসা দিলে আপনি গেলেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন সাবজেক্ট চয়েস করবেন? এটা সাবজেক্ট চয়েসটা হলো ওইখানে গিয়ে করা যায়, ওখানে গিয়ে করা। যেমন আপনি কোন সাবজেক্ট চয়েস করেছেন? আমি এখন ইসলামিক থিওলজি। ইসলামিক থিওলজি যে আপনি চয়েস করলেন, ওখানে আরো কি কি সাবজেক্ট ছিল? ওইখানে আজহারে আপনার জেনারেলও আছে, যেমন মেডিকেল আছে, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো আছে এবং আপনার ধরতে গেলে 30 বা 40টার উপর ফ্যাকাল্টি আছে। হ্যাঁ, মানে এক একটা ফ্যাকাল্টি এক এক বিভাগ। কেউ চাইলে ইংরেজি সাহিত্য পড়তে পারে, সাহিত্য পড়া যায়, আরবি সাহিত্য পড়া যায়, আপনার যেটা মেডিকেলে পড়তে পারে, বিভিন্ন সাবজেক্টে অনার্স করতে পারে। গতবারে একজন গিয়েছিল আমার ফার্স্টের রুমে থাকে হোস্টেলে, উনি এখন মেডিকেল আছে। আচ্ছা, এবার আসুন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেই ইসলামিক থিওলজি কেন চয়েস করলেন? আমি ইসলামিক থিওলজি চয়েস করার পিছনে কারণটা হলো আমার ছোটবেলা থেকে দায়ী হিসাবে কাজ করার স্বপ্ন এবং আমার আব্বু আম্মুর স্বপ্ন আমি একজন দায়ী হব, আমি একজন ইসলামের খেদমত করব এবং আমার আব্বু একজন হুজুর। এক্ষেত্রে আমার মাইন্ডটা ওইদিকে। আপনি যে ওখানে স্টাডি করছেন, আপনি তো পরীক্ষা দিয়ে পাশ হয়ে তারপরে গিয়েছেন, এটাকে আপনি স্কলারশিপ হিসেবে ধরছেন নাকি এখানে আপনার খরচটা কেমন পড়ে? স্কলারশিপ হলে আমাদের আজহারের স্কলারশিপ ফুল ফ্রি, কোনো খরচ নেই। এই স্কলারশিপ পেতে গেলে এইগুলা যেগুলো বললেন, আপনাদের কি স্কলারশিপ? হ্যাঁ স্কলারশিপ। আচ্ছা, যারা পড়তে চায় তারা কি স্কলারশিপ নিয়ে যেতে হয় নাকি স্কলারশিপ ছাড়াও? আজহারে আবার দুই ধরনের যাওয়া যায়। আজহার বা এখন মদিনাতেও এরকম করছে, একটা হলো নিজের খরচে যাওয়া যায়। নিজের খরচে গেলেও আপনি নিজেই অ্যাপ্লাই করবেন এমবাসিতে গিয়ে, এবার আপনার সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করবেন, কিন্তু ওইখানে একটু এখন যাচাই বাছাই বেশি করবে। আর ওইটা হলো আপনার সরকারি ভাবে হয়ে গেল, আর এটা হলো আপনার নিজের অত্যন্ত বা নিজের টাকায় করা। স্কলারশিপ যখন আপনি পেয়েছেন, স্কলারশিপ পাওয়ার পরে ফুল ফ্রি বলতে আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। যেমন আপনাদের জন্য আলাদা করে হোস্টেল, আলাদা করে হোস্টেল বলতে মদিনাতুল বুস বা যেটাকে ইসলামিক মিশন সিটি বলা হয়, আল আজহারের হোস্টেল, ওইখানে মেয়েদের জন্য আলাদা হোস্টেল, ছেলেদের জন্য আলাদা হোস্টেল। হোস্টেল বলতে এটা একটা রাজ্য বলা যায়, অনেক বড় এরিয়া, প্রায় 60-70-এর উপরে বিল্ডিং। এই যুগে অবশ্যই যেমন এখন গত বছর নতুন একটা ফ্যাকাল্টি খুলেছে, সেটা হলো এআই ভিত্তিক, কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে। এটা আমাদের বাংলাদেশে এখন চালু হয় না, মেবি এটা দুবাই চালু হয়েছে, কিং আব্দুল আজিজে চালু হয়েছে এবং আল কাসিমাতে চালু হয়েছে এবং পাশাপাশি আজহারে চালু করছে। কিছু বছর আগে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ওখানকে ফ্যাকাল্টিতে গিয়ে একটা বক্তৃতা দিয়ে আসছিলেন।
কারণ সায়েন্স এন্ড টেকনোলজির দিক দিয়েও আল আজহার এখন পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটির মধ্যে একটা। আজহার হলো আপনার যুগের উপর নির্ভর করে উনি সমসাময়িক এবং যোজন বিয়োজন করে। পাঠ্য বই আপনার যোজন বিয়োজন হয়, যেটা আপনার সমসাময়িক চাহিদা অনুযায়ী ওরা পাঠ্য বইগুলো সাজানো। আপনি কত বছর ধরে বর্তমানে আল আজহারে? আমি আল আজহার ইউনিভার্সিটিতে এখন 2 বছর ধরে আছি। 2 বছরে আপনি বাংলাদেশের বাইরেও ইউরোপিয়ানদেরকে বা অন্যান্য দেশের মানুষদেরকে কেমন দেখতে পেয়েছেন? পড়ালেখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওরা অনেক এগিয়ে বলতে সবচেয়ে আমি পড়ালেখার ক্ষেত্রে মেহনতি এবং ফসিস্টার দিক দিয়ে গেলে হলো আপনার সুদানের গুলো অনেক ভালো পড়ালেখা করে। এবং ওখানে কি নন মুসলিমরা পড়ে কিনা? নন মুসলিমরা অন্য ফ্যাকাল্টিতে পড়ে কিন্তু আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে। ইউনিভার্সিটি আন্ডার পড়া যায়। ক্রিশ্চিয়ান বা অন্যান্য ধর্মের। আল আজহার ইউনিভার্সিটি হলো উন্মুক্ত জ্ঞানের জন্য, ওইখানে নির্দিষ্ট কিন্তু আবার ইসলামী ফ্যাকাল্টি যেগুলো আছে সেগুলোর জন্য আবার নির্দিষ্ট আপনার মাযহাবি হতে হবে। ওইখানে আবার লা মাযহাবি, আহলে হাদিস এদেরকে এলাও না। আপনার নির্দিষ্ট মাযহাবের হতে হবে এবং ওইটা লিখে আপনার ফর্ম পূরণ করে আপনাকে কুলিয়ায় বা অনার্সে ঢুকতে হবে। আমি যদি অন্য সাবজেক্ট চয়েস করি, ধরুন কেমিস্ট্রি, বায়োলজি, এক্ষেত্রে দরকার নেই। আরেকটা প্রশ্ন জনাব আলারাইন, সেটি হচ্ছে আপনি স্টাডির পাশাপাশি আপনি চাইলে কি ওখানে পার্ট টাইম জব করা যায়? পার্ট টাইম জব করার সুযোগ নাই বলতে গেলে, আজহারের সুযোগ নাই। কারণ আজহারের আপনার পড়ালেখার সিলেবাসটা অনেক লং, সময় পাওয়া যায় না। আমাদের সকাল 9টা থেকে ক্লাস শুরু হয়, বিকাল 4টায় শেষ হয়। বিকাল 4টার পর একজন ছাত্র রয়েছে নিজেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার এমনি আজ শরীরে নেওয়া যায়। আপনাদের স্কলারশিপে যে খরচটা দিচ্ছে, যে খাওয়া দাওয়া দিচ্ছে, এতে করে বাড়তি ইনকামের আসলে দরকার পড়ে কি? না, আমাদের বাড়তি দরকার পড়ে না। আর ওরা আমাদেরকে প্রতি মাসে একটা ভাতা দেয়। হ্যাঁ, এটা বাংলা প্রায় 8,000 টাকা মতো হবে। ওটা ভাতা দেয় প্রতি মাসে, আপনার 1 তারিখে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। ধরুন আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার পরও আল আজহারে কেন গেলেন? বা তুলনামূলকভাবে এটা হলো আজহারে মানে আপনি যদি পড়ালেখার জন্য যান, ইলমি জ্ঞানের জন্য, নববী জ্ঞানের জন্য, তাহলে আল আজহারে পুরো বিশ্বের জন্য এখন মডেল। কারণ আজহারকে বলা হয় ইলমের কাবা, এটাকে ইলমের কাবা বলা হয়। আর আজহার হলো আপনার পুরাতন একটা মানে 1000 বছরের ঐতিহ্য আর ইতিহাস। এখানে যেমন আপনি হাঁটলেও মনে হবে আপনি ইতিহাসের ভিতর দিয়ে হাঁটতেছেন। একটা অনন্য মানে এগুলা অন্য কোনো ইউনিভার্সিটিতে এই জিনিসটা আপনি পাবেন না। এবার যদি আমি বলি, আপনাদের যে ক্লাস নেন ওনার শিক্ষকরা কোন দেশের? শিক্ষকরা মিশরের। বাইরের কোনো টিচার কি আসে? বাইরের কোনো টিচার নেই। বা এটা আপনার সাবজেক্টের জন্য হয়তো বা? না, এটা অন্য সাবজেক্টের জন্য। কারণ ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে গেলে কি সবগুলো মিশরের টিচাররাই পড়ান? হ্যাঁ, মিশরের টিচাররাই। কারণ আপনার দেশে যোগ্যতাবান মানুষ থাকতে বাইরে থেকে আনবে কেন? বুঝতে পেরেছি। আর একটা বিষয় এটা তুলে ধরতেছি আর কি, এটা সেগুলো আর কি আমাদের মালয়েশিয়া থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা আজহারকে একটু আধুনিকতা করতে চাই। তখন উনি জবাব দিয়েছিল, যখন এটা প্রয়োজন মনে করব তখন আমি করব। কারণ এখন যদি আজহারকে আধুনিকতা করতে চাই বা সব কিছু যদি আপনার কম্পিউটারের মাধ্যমে বা রোবটের মাধ্যমে করতে হয়, তাহলে অনেকের চাকরি চলে যাবে। তখন উনি বলতেছে, আমি চাই না আমার এই মানুষগুলোর খাবারে বা রিজিকে আঘাত আনা। এখানে বাংলাদেশিদের সংখ্যা কেমন? বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনার ধরতে গেলে 3000-4000 প্লাস আছে। এবং কক্সবাজারের জেলার কাউকে পেয়েছেন? আমাদের কক্সবাজার জেলার হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে। কক্সবাজার জেলার প্রায় আমরা আছি প্রায় 5-6 জন। তাহলে আপনার যেটা আমি যেটা বলতে চাচ্ছি, এই প্রক্রিয়াটা তো আপনি যেটা বলেছেন, পরীক্ষার চেয়ে কাগজ কলম, এই যে কাগজপত্রগুলো জোগাড় করা, এগুলো একটু কষ্ট। বিশেষ করে এগুলো জোগাড় করার পরে আবার ফরেস্ট বিভিন্ন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নেওয়া, এই প্রক্রিয়াটা কি আপনি এই প্রক্রিয়াটা করতে কোনো ধরনের হ্যাসেলের মুখোমুখি হয়েছেন কিনা? এখানে আলহামদুলিল্লাহ আমরা যখন ছাত্ররা যাই আমাদেরকে ওরা আলাদাভাবে সম্মান করে কাজগুলো করে। যেমন আপনি স্কলারশিপের জন্য যখন বলবেন তখন আপনারা দেখবেন এমনিতে ওরা সম্মান দেয়। আপনি বলেছেন এরিয়াটা অনেক বড়। হ্যাঁ, এরিয়াটা অনেক বড়। তো আপনি যখন আপনার সাবজেক্টের বাইরে গিয়ে অন্য সাবজেক্ট, ধরুন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির স্টুডেন্টদের সাথে আপনাদের মত বিনিময় হয় কিনা, দেখা হয় কিনা? দেখা হয়। আমরা তো একই হোস্টেলে থাকি। হোস্টেল তো আর একই। বাইরে যারা আছে আপনার বাইরের ছাত্রদের জন্য হোস্টেল একই এবং মাস্টারদের জন্য আলাদা। তো আমরা ওইখানে দেখা সাক্ষাৎ হয় অনেকের অনেক। যেমন কি আমার বাংলাদেশি এক ভাই আমাদের পাশের রুমে থাকে, উনি মেডিকেলে পড়তেছে। আরেকটা জিনিস আমার জানার আছে, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে পড়ছে বা ইংরেজি সাহিত্য থেকে পড়ছে বা অন্য বিষয় নিয়ে পড়ছে, তারা যখন পড়ালেখা শেষ করে তারাও কি আজহারি নামটা দেয়? হ্যাঁ, আজহারি লাগায়। এটা কি আপনার ইচ্ছার উপরে নাকি? এটা হলো আজহার থেকে যারা গ্রাজুয়েশন শেষ করে বা আজহার থেকে যারা পড়ালেখা শেষ করে তারা আজহারিটা লাগায়। ছাত্ররা ওইখানে যাওয়ার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো আজহারের শিক্ষক এবং আজহারের ঐতিহ্য ইতিহাস। আজহারের ছাত্র হলো আমাদের জালালউদ্দিন আস-সৈয়দি, যিনি তাফসিরে জালালাইনের লেখক। আর আজহারের ছাত্র হলো আমাদের জালালউদ্দিন সৈয়দির উস্তাদ
জালাউদ্দিন রুমি মহাল্লি, জালাউদ্দিন মহাল্লি, উনি আজহারের এবং আজহার আপনার প্রতিষ্ঠিত হলো আপনার 970-এ, মানে অনেক আগে। এটা ঐতিহ্যবাহী হ্যাঁ, এবং ঐতিহ্যবাহী এটা ক্ষেত্রে হিস্টোরিক্যাল, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে অনেক এটা অনেক আলাদা, পৃথিবীর মানে বিখ্যাত অ্যালামনাইরা হ্যাঁ, আছেন হ্যাঁ। এটা। অন্যান্য ইউনিভার্সিটি থেকে এখানে আলাদা, মানে এখানে আপনার উন্মুক্ত বলতে আজহার যদি আপনি ক্যাম্পাসেও না পড়েন, আজহার মসজিদে উন্মুক্ত ক্লাস হয়। ওইখানে কোনো বয়সের সীমানা নাই। আমরা যদি আল আজহারকে নিয়ে বলতে চাই সারাদিনও শেষ হবে না আমাদের আলোচনা। আচ্ছা। আর এখন আল আজহার ইউনিভার্সিটি আসলে বিশাল একটা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়। আম, প্রিয় শিক্ষার্থীরা যারা আল আজহারে অ্যাপ্লাই করতে চান, আমি আমাদের মিশর প্রতিনিধির কাছ থেকে মৌখিকভাবে সম্মতি নিয়েছি, আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা যদি বিশেষ করে এসএসসির পরে আল আজহারে কেউ স্কলারশিপে পড়তে চান, তাহলে আপনারা এই ইমেলে ওনার সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের স্টুডিওতে আসার জন্য আবার অনেক অনেক ধন্যবাদ, কেন আপনারই হাউস। তো আশা করি আপনার আবার পড়ালেখা শেষ করে এবং সমাপ্ত করে সফলভাবে আপনি চলে আসুন, এটাই আমাদের একটা আকাঙ্ক্ষা। এবং সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।